প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রেশব টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, নতুন সংসদে যাত্রা শুরু হলো। কিন্তু শুরুতেই দেখা দিল বড় একটি রাজনৈতিক প্রশ্ন। সংবিধান সংস্কার পরিষদ হবে কি? নাকি থেমে যাবে এটি? বিএনপি একটি শপথ নিল, আরেকটি কেন নিল না? এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এই বিতর্ক কিন্তু শুধু একটি শপথের প্রশ্ন নয়, এটি দেশের ভবিষ্যৎ সাংবিধানিক কাঠামোরও প্রশ্ন বটে। গণভোট হয়ে গেল এবং সেখানে হা ভোট জয়ী হলো। সংসদও গঠিত হয়ে গেল। কিন্তু সংস্কার পরিষদ নিয়ে তৈরি হয়েছে নতুন একটি অনিশ্চয়তা, নতুন একটি ধূম্রজাল। এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক কৌশলটি কার তাহলে? আইনি অবস্থান এই মুহূর্তে কার পক্ষে? আর শেষ পর্যন্ত কে এতে লাভবান হবে? আজকের বিশ্লেষণে জুলাই সনদের ইতিহাস, বিএনপির নোট অব ডিসেন্ট, দুই শপথের বিতর্ক, আইনি সংঘর্ষ এবং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে সে বিষয়ে আলোচনা চলবে। চলুন দেখি, আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরছি একটু পর। ২০২৫ সালে জাতীয় ঐক্যমত কমিশনের যে সংলাপ শুরু হয়েছিল, সেখান থেকে আসে জুলাই জাতীয় সনদ। রাষ্ট্রপতির বিশেষ আদেশে সিদ্ধান্ত হয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে হবে এবং গণভোটে হ্যাঁ জিতলে নির্বাচিত এমপিরাই সংসদের পাশাপাশি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবে। শেষ পর্যন্ত গণভোট হলো এবং হ্যাঁ জয়ী হলো এতে। কিন্তু এখানে শুরু হলো আইনি এবং রাজনৈতিক দ্বন্দ্ব। কারণ গণভোটে জনসমর্থন থাকলেও তার সাংবিধানিক কার্যকারিতা কিভাবে নিশ্চিত হবে সেই প্রশ্নটি পুরোপুরি পরিষ্কার করা হয়নি এবং এই অস্পষ্টতাই আজকের সংকটের মূল কারণও। জুলাই সনদের বেশ কিছু প্রস্তাবে বিএনপি কিন্তু আগে থেকে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। অর্থাৎ শুরু থেকে তারা নির্দিষ্ট কিছু বিশেষ লিখিত আপত্তি জানিয়েছিল এবং এইগুলো কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না। বিশেষ করে বিশেষ আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের যে পদ্ধতি এটির উপরে এবং গণভোট ও নির্বাচন একই দিনে করার প্রক্রিয়া, এটি বিএনপি মেনে নেয়নি এবং কিছু কাঠামোগত পরিবর্তনের আইনি বৈধতা নিয়ে তাদের চ্যালেঞ্জ ছিল। তাদের যুক্তি ছিল সংবিধান সংশোধনের পথ সংসদের মাধ্যমেই হওয়া উচিত। কারণ সংবিধান নিজেই কিন্তু সংশোধনের একটি নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে। সেই পদ্ধতির বাইরে গিয়ে যদি পরিবর্তন আনা হয়, তা ভবিষ্যতে আইনি সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এবং একই সাথে সাংবিধানিক দ্বৈততা তৈরি করতে পারে বলে বিএনপির বিশ্বাস ছিল। বিএনপি তখনই বলেছিল, সংস্কারের বিরোধিতা আমরা করছি না, বরং সাংবিধানিক পদ্ধতির নিশ্চয়তা আমরা চেয়েছি। আজকের পরিস্থিতি সেই সতর্কতার গুরুত্ব আরও কিন্তু বাড়িয়ে দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিএনপি কেন দুইটি শপথ নিল না, সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। বিএনপির বক্তব্য এই ক্ষেত্রে স্পষ্ট। সংবিধানে এখনও সংবিধান সংস্কার পরিষদের শপথের কোনো বিধান নেই। জাতীয় সংসদের সদস্য হিসাবে শপথের সাংবিধানিক ভিত্তি রয়েছে, কিন্তু সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথের কোনো বিধান বর্তমান সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত নয়। সংবিধানে সংশোধন এনে পরিষদের কাঠামো যুক্ত করার পরই কেবল সেই শপথ নেওয়া সম্ভব। এটাই বিএনপির অবস্থান। অর্থাৎ বিএনপি বলছে সংস্কারের বিরুদ্ধে তারা নয়, বরং সংবিধান মেনেই তারা সংস্কারটা করতে চায়। আর বিতর্কটা এখানে শুরু। তাদের যুক্তি কিন্তু ঠিক আছে, যে সংবিধানকে পরিবর্তন করতে হবে সেই সংবিধানকেই আগে সম্মান জানাতে হবে। এখন পর্যন্ত বিএনপি বিদ্যমান সংবিধানের বাইরে কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, বরং সংসদীয় প্রক্রিয়াকেই তারা প্রাধান্য দিয়েছে সবসময় এবং স্পষ্ট করেছে সংসদের মাধ্যমেই সাংবিধানিক সকল ধরনের সংশোধন চূড়ান্ত করা হবে। জামাত এবং এনসিপি কিন্তু শুরুর দিনেই তারা দুইটি বিষয়ে শপথ নিয়ে ফেলেছে। প্রথমে তারা একটু গাইগুই করেছিল, কোনো শপথে তারা অংশগ্রহণ নেবে না বলে বলেছিল, কিন্তু পরবর্তী ১ ঘন্টার মধ্যেই জামাত এবং এনসিপি দুই দলই কিন্তু শপথে অংশ নেয় এবং তারা পরপর দুইটি শপথই পাঠ করে। জামাত এবং এনসিপি জোট এই যে দুইটি শপথ পাঠ করল, এর ফলে তারা একটি জটিল আইনি অবস্থানে ঢুকে গেল। কারণ প্রশ্ন উঠেছে, সংবিধানে যার অস্তিত্ব নেই তার সদস্য হিসেবে কিভাবে তারা শপথ নেয় এবং এর বৈধতা কি করে দেয়া হবে? যদিও ৬০ সদস্য বিশিষ্ট কোরাম থাকলে পরিষদ চালাতে পারবে, তা সত্ত্বেও এর বৈধতা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। যদি আদালত প্রশ্ন তোলে, তাহলে পুরো প্রক্রিয়াই কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। রাজনৈতিকভাবে বিএনপিকে কোণঠাসা করতে গিয়ে জামাত এবং এনসিপি কিন্তু নিজেরাই আইনি ঝুঁকির ভেতর ঢুকে গেছে। এখন তাহলে আরেকটি বড় প্রশ্ন এখানে আসছে যে জুলাই সনদ বনাম বর্তমান সংবিধান, এই দুইটির মধ্যে তাহলে সংঘর্ষটা কোথায় হতে পারে? এখানে মূল সংঘর্ষ দুইটি জায়গায়, প্রিয় দর্শক।
বিশেষ আদালতের মাধ্যমে বড় সাংবিধানিক পরিবর্তন এবং গণভোটের বিধান সংবিধানে না থাকা। সংবিধান বলছে সংশোধনের জন্য সংসদের 2/3 ভোট প্রয়োজন। অন্যদিকে জুলাই আদেশ বলছে গণভোটের ফলেই এই প্রক্রিয়াটি কার্যকর হয়ে যাবে। এখানে কিন্তু দ্বৈত কর্তৃত্বের প্রশ্ন তৈরি হয়েছে। এখন এই যে দুইটি পক্ষ অর্থাৎ বিএনপি জোট এবং জামাত এনসিপি জোট, তারা যে দুই পক্ষ দুইটি কৌশল বেছে নিল, ভবিষ্যতে এই রাজনৈতিক কৌশলে কে লাভবান হবে এবং কে ক্ষতিগ্রস্ত হবে? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি জোট ভবিষ্যতেও জুলাই সনদ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। এই ইস্যুটি শুধু একটি দাবি নয় এই মুহূর্তে, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে জামাত এনসিপি জোট। যখন সরাসরি রাজনৈতিক ইস্যু থেমে যাবে, কমে যাবে, তখন সাংবিধানিক বিতর্ককে সামনে এনে নতুন করে তারা আবেগ সৃষ্টির চেষ্টা করবে, জনমতকে বিভ্রান্ত করবে এবং এটি সহজেই করা যাবে, বিশেষ করে যখন বিষয়টি আইনি জটিলতায় ভরা থাকবে। কিন্তু সংসদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংবিধান সংশোধন প্রক্রিয়া থামিয়ে রাখা প্রায় অসম্ভব ব্যাপার, কারণ সংবিধান নিজেই কিন্তু সংসদকে সেই ক্ষমতা দিয়েছে। আর 2/3 সমর্থন থাকলে কোনো ধরনের আইনি পথ রুদ্ধ করা সম্ভব নয়। অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বিএনপি জামাত জোট, কিন্তু অতিরিক্ত চাপ সৃষ্টি করলে উল্টো জনমত তাদের বিরুদ্ধে যেতে পারে। জনগণ শেষ পর্যন্ত কিন্তু অচল অবস্থা নয়, একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও কার্যকর সমাধান চাইবে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ধৈর্যের কৌশল নেয়, তারা যদি সংসদীয় প্রক্রিয়ার ভেতরে থেকে অবস্থান ধরে রাখে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে নিজেদের অবস্থানকে তারা জনগণের সামনে পরিষ্কার করবে। রাজনীতিতে তাৎক্ষণিক স্লোগান, হম্বিতম্বি আর প্রতিপক্ষকে কোণঠাসা করার যে অপকৌশল হয়তো সাময়িক সুবিধা দিবে জামাত এনসিপি জোটকে, কিন্তু দীর্ঘমেয়াদে তা জনমনের সন্দেহ এবং প্রতিপক্ষের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করবে। এখন বড় প্রশ্ন, গণভোট বনাম সংসদীয় ম্যান্ডেট, কোনটির পক্ষে জনগণ? একদিকে গণভোটে হ্যাঁ ভোটের বিজয় হয়েছে, যা সরাসরি জনগণের মতামতের বহিঃপ্রকাশ। অন্যদিকে নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, যা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের শক্তিশালী ম্যান্ডেট। আইনগতভাবে সংবিধান সংশোধনের চূড়ান্ত ক্ষমতা সংসদের হাতেই দিয়েছে, কারণ সংবিধান সংসদকেই পরিবর্তনের ক্ষমতা দিয়েছে। গণভোটের ফলাফলকে কিন্তু আইনে রূপ দেবে সংসদ, কিন্তু গণভোটের ফল উপেক্ষাও করা যাবে না, কারণ সেটি জনগণের প্রত্যক্ষ ইচ্ছার প্রতিফলন। তাই এই যে দ্বন্দ্ব তৈরি হলো, এতে প্রশ্ন ওঠে জনগণের সরাসরি মত নাকি জনপ্রতিনিধিদের মাধ্যমে দেওয়া ম্যান্ডেট, কোনটি প্রাধান্য পাবে এই মুহূর্তে? সংঘর্ষের পথে যাবে রাজনীতি নাকি সাংবিধানিক সমন্বয়ের পথে যাবে? সংসদ কি গণভোটের বার্তাকে গ্রহণ করবে নাকি নিজেদের সাংবিধানিক ক্ষমতার ভেতরে সমাধান খুঁজবে? নাকি দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থেকে সংকটকে আরো গভীর করবে, আরো দীর্ঘ করবে? সমন্বয় কিন্তু এখন মূল চ্যালেঞ্জ, কারণ পরিণত গণতন্ত্রের সংঘর্ষ নয়, বরং ভারসাম্য শেষ পর্যন্ত টেকসই সমাধানের পথ এনে দেয়। রাজনৈতিক উত্তাপ বাড়লেও একটি বিষয় কিন্তু পরিষ্কার দর্শক, বিএনপি ঘোষণা দিয়েছে সংবিধানের আলোকে ধাপে ধাপে তারা সংস্কার করতে চায়। সংস্কার বন্ধনে বরং সাংবিধানিক পথেই তারা সেটি বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হচ্ছে, সংবিধান মেনে এগুলো কি দুর্বলতা বিএনপির, নাকি সেটি গণতান্ত্রিক পরিপক্কতার পরিচয়? বিএনপিকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত জামাত এনসিপি কি নিজেরাই আইনি জটিলতায় জড়িয়ে পড়ল? যদি আদালত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে, তাহলে দায় কার উপর বর্তাবে? রাজনীতির ইতিহাস বলে যে দল প্রতিকূল পরিস্থিতিতেও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখে, শেষ পর্যন্ত জনআস্থা তার পক্ষে যায়। বিএনপি বলছে সংবিধানকে পাশ কাটিয়ে নয়, সংবিধানকে সামনে রেখে যে কোনো পরিবর্তন তারা আনবে। হয়তো সেই ধৈর্য, সেই সাংবিধানিক অবস্থানই তাদের জনসমর্থনের বড় ভিত্তি হয়ে উঠেছে এই মুহূর্তে। শেষ প্রশ্নটা তাহলে এই দাঁড়ায় যে, সংঘাতের রাজনীতি নাকি সাংবিধানিক সমাধান? জামাত ও এনসিপির অনাগত রাজনৈতিক ভবিষ্যতের জন্য কোনটি আসলে বেশি নিরাপদ? এভাবে বারবার সংবিধানকে পাশ কাটিয়ে যাবার এই যে প্রবণতা, রাজনৈতিক মাঠকে অস্থিতিশীল করার এই যে অব্যাহত প্রচেষ্টা, জামাত এনসিপি জোটের প্রতি মানুষের আস্থা ও আকাঙ্ক্ষাকে শেষ পর্যন্ত কোন স্তরে নামিয়ে আনে, আসছে দিনগুলোতে তা আরও স্পষ্ট হবে। এবং সে পর্যন্ত আমরাও দেখার অপেক্ষা রইল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এমন বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন সবসময় দেশক টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন সবসময়, আর নোটিফিকেশন বেল অন রাখুন, যাতে গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক আপডেট আপনার মিস না হয়ে যায়। ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর টিকটককে ফলো করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।